হ্যালো, আসসালামু এভরিওয়ান, কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, কেমন আছো সবাই? কি অবস্থা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দ্রুত সবাই জয়েন করে ফেলো। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? পড়াশোনা কেমন চলে? সবাই দ্রুত জয়েন করে ফেলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? সাকিব হাসান, মেহেরুন মারিয়া, রাকিবুল ইসলাম, সাগর, হাদিসুর রহমান, সুমাইয়া শিকদার, নাজনিহা সুলতানা, লিখন মিয়া। ওকে, সাইমুল হাসান লাবিব, রাহাত আলী, মাশরাফি কেমন আছো? রাবিয়া কাজীও প্রায় থাকে আমাদের ক্লাসে। সবাই কেমন আছো? কি অবস্থা? একটা ধামাকা ক্লাস নিয়ে চলে আসলাম আজকে প্রিপজিশনে, পুরা ধামাকা ক্লাস হবে। ওকে, আজকের ক্লাসে দুইজন পাবা সেকেন্ড পেপার বই গিফট, দুইজন পাবা, দুইজন। আজকের ক্লাসে দুইজন সেকেন্ড পেপার বই গিফট পাবা। সো যে দুইজন গিফট পেতে চাও দ্রুত বন্ধুদেরকে শেয়ার মেনশন করে ফেলো। দুইজন আজকে সেকেন্ড পেপার বই গিফট পাবা। যারা গিফটটা পেতে চাও দ্রুত বন্ধুদেরকে সবাই শেয়ার মেনশন করে ফেলো। ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। দ্রুত জয়েন করে ফেলো সবাই, দ্রুত জয়েন করে ফেলো সবাই, দ্রুত জয়েন করে ফেলো। ওকে ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব আহমেদ জয়েন করছে, সামিরা শারাফত জয়েন করেছে, তহসিন তান্নি রানা, উম্মে আইমান, মাহিম হাসান জয়েন করছে, নীরব খান জয়েন করছে, বিনতে সাদিয়া, রাবে আক্তার রাবো, নাবিল হাসান, আবির হোসেন, নাসিম বাবু, এভরিবডি জয়েন্ড আস, গুড। বাকিরা যারা জয়েন করে দ্রুত জয়েন করে ফেলো, আমরা এখন শুরু করবো। ওকে ওকে ওকে, সো আমরা প্রিপজিশন শিখবো। তার আগে প্রিপজিশনে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই 5টা প্রিপজিশন এসেছে 2025-এর অ্যাডমিশন। এগুলা কে কে সলভ করতে পারবা? এগুলো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রিপজিশন। ওকে, দেখো এগুলা কে কে সলভ করতে পারবা। তাসলিমা বৃষ্টি, আয়েশা হুমায়রা, সৃজন পল, নাজমুল হুদা, সজীব আহমেদ, মাহিম হাসান, নাসিম বাবু, মিনহাজ। তোমরা অনেকে আছে এখানে আর্টস এর, অনেকে আছে এখানে কমার্স এর, অনেকে আছে এখানে সায়েন্স এর। সো আর্টস, কমার্স, সায়েন্স, এটা 3 গ্রুপের কোয়েশ্চেন, ঠিক আছে? এটা আসছে বি ইউনিটে। 1 নাম্বারটা আসছে বি ইউনিটে, 2, 3, 4 আসছে সি ইউনিটে যারা কমার্সে, আর 5 নাম্বারটা আসছে এ ইউনিটে যারা সায়েন্সে। তো তোমরা যারা সায়েন্স, আর্টস, কমার্সে 3 গ্রুপেরই আছো, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রত্যেক বছর প্রিপজিশন আসে। সো আজকে আমরা প্রিপজিশনের ক্লাস নেব সবার জন্য। এইচএসসি 26 ব্যাচ, এইচএসসি 27 ব্যাচ, অ্যাডমিশন ব্যাচ, যে ব্যাচে পড়ো না কেন, এই 5টা সলভ করতে পারো কে কে? দেখো তো, এই 5টা সলভ করতে পারো কে? দেখো, রুবিনা পারভিন ভাই মোটামুটি ভালো আছি। ওকে, আব্দুল আজিজ আছে, রওজা তাসনিম আছে, নাজনিয়া সুলতান আছে, মুক্তামনি আছে, অনেকে জয়েন করে ফেলেছে আমাদেরকে। দ্রুত সবাই বলো 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 বলো। এখানে একে কোনটা অ্যান্সার? এইভাবে অ্যান্সার করো দেখি। 1-এর এ, 2-এর বি, 3-এর সি বা 3-এর ডি, এইভাবে অ্যান্সার করো দেখি তো কারটা মিলে। বলো দ্রুত, কে কে অ্যান্সার করতে হবে? এইগুলা ঢাকা ইউনিভার্সিটির ডি এর কোশ্চেন। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট, যারা আর্টসে পরীক্ষা দিবা তাদের আসছে এই 25 সালে। সি ইউনিট হচ্ছে কমার্সের, ঠিক আছে? এই সি ইউনিটটা হচ্ছে এই বছর কমার্সের ইউনিট আসছে ঢাবিতে, আর এই ইউনিট হচ্ছে সায়েন্সের। সো লেটস সি এই 5টা প্রিপজিশন তোমরা কে কয়টা পারো। ওকে, আমি সলভ করে দিব না পাইলে। আর আজকের ক্লাসে 2টা গ্রামারের বই পুরস্কার থাকবে, 2টা। যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে 2টা পুরস্কার থাকবে। সো কথা না বাড়িয়ে এখনই দ্রুত বন্ধুদেরকে সবাই শেয়ার করে দাও। ওকে, ডু ইট ফাস্ট গাইস। যারা শেয়ার মেনশন করো নাই, লেটস ডু ইট ফাস্ট। ওকে, হাই স্যার, আলিফ হোসেন জিসান, হ্যালো, সুমাইয়া খানম আছে, আলাউদ্দিন আছে, তানভীর আছে। ওকে,
ওকে, তো আমরা যদি একটু দেখি, শোনো, এই প্রিপজিশন তোমাদের একাডেমিকে আসে কিভাবে সেটা একটু আমি দেখাই। হ্যাঁ, একাডেমিকে আসে কিভাবে সেটা একটু দেখাই, তারপরে আমি এই অ্যাডমিশনেরটা আমি সলভ করে দিছি। সো একাডেমিকে তোমরা সবাই জানো যে তোমাদের কিভাবে এসে থাকে, তারপরে আমি একটু দেখাই। এই যে মনে করো এটা হচ্ছে ঢাকা বোর্ড 2000, যে কোনো বোর্ডেই এইভাবে প্রিপজিশন আসে, অর্থাৎ একটা অনুচ্ছেদ থাকে এরকম। এখানে 10টা শূন্যস্থান থাকে। কয়টা শূন্যস্থান থাকে? 10টা। এই 10টাতে মার্কস কত? 10টাতে মার্কস হচ্ছে 5। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম 10টা না, একটা কি দুইটা প্রিপজিশন আসে। কয়টা? একটা বা দুইটা। কখনো কখনো বি ইউনিটে দেয় দুইটা, আর সি ইউনিটে দেয় তিনটা, এ ইউনিটেও দেয় একটা বা দুইটা। ঠিক আছে, একটা বা দুইটা এরকম দেয়। তবে প্রত্যেকটা ইউনিটে দাবিতে যাদের স্বপ্ন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপজিশন পাবে। আর একাডেমিকে তো তোমাদের 5 মার্ক আছেই, একাডেমিকে এভাবে আসে আর কি। ঠিক আছে, এই যে একটা কোয়েশ্চেন, এখানে এ থেকে যে পর্যন্ত 10টা শূন্যস্থান আছে, এই 10টা শূন্যস্থান যারা সঠিকভাবে কমপ্লিট করতে পারবা, টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম এই প্রিপজিশন দিয়ে, তাদের মার্কস হচ্ছে 5 আউট অফ 5। এখন 5-এ 5 কে কে পাও? আমার ব্যাচে বা আমার ফ্রি ক্লাসে বা আমি ইংলিশ পড়াই একটা মাত্র উদ্দেশ্য নিয়ে, স্টুডেন্টদের মার্কস বাড়াইতে। আর কার কোনো কারণ না। আমার একটাই টার্গেট, তুমি যা পড়ছো ইংলিশে, যা পারো, যে টিচারের কাছে পড়ো, যতটুকু শিখছো, কোনো সমস্যা নেই, আমার কাছে আসার পরে মার্কস বাড়তে হবে তোমার। এই একটা টার্গেট নিয়ে আমি পড়াই। তোমার সাথে আমার আর কোনো ভালো মন্দ, শত্রুতা, বন্ধুত্ব কোনো কিছু নেই। তুমি আমার কাছে আসছো মানে তুমি ইংলিশের মার্কস বাড়াইতে চাও। আমার সর্বোচ্চ টার্গেট থাকে, পেইড ব্যাচ হোক, ফ্রি ক্লাস হোক, সবসময় তোমাদের মার্কস বাড়ানো। কথা হবে মার্কসের সাথে, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না, মার্কস বাড়তে হবে। ক্লিয়ার? এই একটা হচ্ছে আমাদের টার্গেট। তো ক্লাসটা যারা শেয়ার মেনশন করেন, বন্ধুদেরকে একটু সবাই শেয়ার মেনশন করে ফেলো। আজকে ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবে, 2জন পাবা 2টা আমার গ্রামারের বই গিফট। 2জন 2টা গ্রামারের বই গিফট পাবা। অনেকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। 2জন 2টা গ্রামারের বই গিফট পাবা। ওকে, সো যারা শেয়ার মেনশন করেন ফ্রেন্ডদেরকে এখনই দ্রুত একবার ধুমা একটা শেয়ার মেনশন করে দাও। লেটস গেট স্টার্টেড। ওকে, প্রিপজিশনে তাহলে টার্গেট কি আমাদের? 5-এ 5। একাডেমিকে কত আমাদের? 5-এ 5। আর অ্যাডমিশনে 2 মার্কস থাকুক, 3 মার্কস থাকুক, আমরা যেন 100% অ্যানসারটা করতে পারি। সো আমি সবাইকে একটু এট এ গ্লান্স একটা পরীক্ষা নিতে চাইলাম। পরীক্ষাতে কে কে পাস করবা, ফেল করবা আমি দেখবো না। মনে করো এই যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে প্রিপজিশন এমসিকিউ আকারে যেটা আসে। সো এখানে 5 আছে। ধরো এই 5-এর মধ্যে তোমরা যদি 2টা কেউ কারেক্ট করতে পারো, তাহলে সে পাস করবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় 40% মার্কস পাইতে হয় পাস করতে গেলে। ডিইউতে পাস করতে গেলে কত? 40% মার্কস পাইতে হয়, 40 মার্কস। তার মানে 5টার মধ্যে তোমার মিনিমাম 2টা কারেক্ট করতে হবে। সো এখানে 2টা কারেক্ট করে দেখি, এ থেকে 1 থেকে 5 পর্যন্ত কারেক্ট অ্যান্সার করো তো তোমরা, দেখি কার কয়টা। 2টা যে পারবা সে পাস করবা। এই 5টার মধ্যে 2টা যে পারবা সে অন্তত পাস করবা। তোমরা এইভাবে অ্যান্সার করো, 1-এর এ, 2-এর সি, 3-এর ডি, এইভাবে অ্যান্সার করো। দেখো 4-এর বি। এইভাবে অ্যান্সারটা একটু কমেন্ট বক্সে দ্রুত করে ফেলতে পারো। যারা ভালো করবা তাদেরকেও বই গিফট দিতে পারি, যারা ভালো করবা তাদেরকেও বই গিফট দিতে পারি। এটা হচ্ছে ডিউ এর কোশ্চেন। যারা 5টার মধ্যে এখানে 2টা সঠিক উত্তর করতে পারবা তাদেরকে আমি পাস বলে দিব। পাস, তারা পাস করছে 2টা যদি আমার উত্তরের সাথে মিলে। ঢাকা ইউনিভার্সিটিতে 40% মার্কস পেতে হয় পাস করতে হলে, 33 না 40-এ পাস। তো 5টার মধ্যে 2টা হলে তোমরা পাস করবা। চান্স পাইতে হলে মিনিমাম 3টা পারতে হবে। আর যদি ভালো ইংলিশ, ল এই ধরনের পড়তে চাও তাহলে এই 5টার মধ্যে 4টা পারতে হবে। এখন দেখো কে কয়টা পারো। ওকে, অনেকে শেয়ার করেছে, গুড। আমরা আজকে প্রিপজিশনের A to Z ক্লিয়ার করব আজকে। ঠিক আছে, আমরা আজকে শিখবো কি? প্রিপজিশন। ওকে, সো কে কে অ্যানসার করছে আমারটা একটু মিলাই নিও। হ্যাঁ, আমিও তোমাদেরকে অ্যানসার করে দিই, তারপর আমরা প্রিপজিশনে চলে যাব। ওকে, আমার টার্গেট একটাই, তোমাদের মার্কস বাড়ানো পরীক্ষাতে। আর্টিকেল, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লেক্স সেন্টেন্স, রাইট ফ্রম ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, প্রোনাউন, রেফারেন্স, প্রত্যেকটা টপিক A to Z পূর্ণাঙ্গ প্রস্তুতি পাবা তুমি আমার পেইড ব্যাচে। 26-এর ব্যাচ আলাদা, 25-এর আর অ্যাডমিশনের ব্যাচ চলে, আর 27-এরটা আলাদা। 27-এর ব্যাচ শুরু হচ্ছে 10 নভেম্বর থেকে, আর 26-এর নতুন ব্যাচ শুরু হবে 3 ডিসেম্বর থেকে। একদম ইংলিশের পূর্ণাঙ্গ প্রস্তুতি। এখন দেখো আমরা একটু প্রিপজিশনে যদি আসি, মিট মি, একটা অ্যানসার তো এখানে দিয়ে ফেলছি আমি, শিট। আচ্ছা যাও, এইটা বাদে, শিট, এখানে একটা অ্যানসার আমি ভুলে দিয়ে ফেলছি। যাক, তো তোমরা বলো এখানে অ্যানসারটাও কি দিছো দেখি তো। 1 নাম্বারটা বাকিরা করো সবাই। সো প্রথম, মিট ড্যাশ দ্য মেট্রো স্টেশন বাই হাফ এন আওয়ার। কোন নির্দিষ্ট জায়গা বোঝাতে, কি বোঝাইতে? কোন নির্দিষ্ট জায়গা বোঝাতে সেখানে প্রিপজিশন কি বসে? এট বসে। তো এ নাম্বারের অ্যানসার হচ্ছে এট। কার কার হইছে মিলাও। এ নাম্বারের অ্যানসার কি? এ
এই নাম্বারের অ্যান্সার হচ্ছে অ্যাট। ক্লাসটা যারা শেয়ার করে নাই, আমার 2টা গ্রামারের বই পুরস্কার পাবা দ্রুত, যারা শেয়ার করে নাই এখনই করে দাও। কোন একটা জিনিসকে বা কোনো বিষয় বা বস্তু যে কোনো জায়গায় যেখানে কোনো নির্দিষ্ট জায়গা বোঝায়, তুমি মিট করা বোঝাও, কোনো শপ, কোনো দোকান, কোনো স্টেশন, কোনো বার, যে কোনো কিছু, কোনো লাইব্রেরি, সেটা যদি নির্দিষ্ট জায়গা হয়, নির্দিষ্ট জায়গা বোঝাতে আজীবন সেখানে প্রিপজিশন অ্যাট হয়। এখানে মেট্রো স্টেশন আছে নির্দিষ্ট, সো মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন, অ্যাট। 2 নম্বরে হোয়াট দ্য ওয়াইজ ডু ইন দ্য বিগিনিং ফুলস ডু ড্যাশ দ্য এন্ড। এখন এই কথাটা বলছে বিখ্যাত আমেরিকান বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট, ঠিক আছে? কে বলছে এটা? বলেছে ওয়ারেন বাফেট। তো ওয়ারেন বাফেটের এই কথাটা হচ্ছে যে, অর্থাৎ বুদ্ধিমানরা যে কাজটা একেবারে সবার শুরুতে করে, যারা বোকা তারা সেই কাজটা একদম শেষে যে করে, বা বোকারা যেটা শেষে যে করে, বুদ্ধিমানরা সেটা সবার আগে করে। সো এটা তার উক্তি অনুযায়ী সে বলছিল ইন দা বিগিনিং এবং এখানে বলছিল ইন দা এন্ড, ঠিক আছে? এটা ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিট 25 সালে এই বছর আসছে। সো হোয়াট দা ওয়াইজ ডু ইন দা বিগিনিং ফুলস ডু ইন দা এন্ড। এখন এই কোট, এটা একটা কোট, এটা একটা কি? এটা একটা কোট। কোট বাদে মনে করো এটা কোট না, এমনি একটা কোশ্চেন, ওয়ারেন বাফেটের কথা যদি না হইতো তখন কিন্তু এই এন্ড বোঝাতে, যে কোনো কিছুর এন্ড বোঝাতে অ্যাট দা এন্ড হয়, কিন্তু শুধুমাত্র এটা ওয়ারেন বাফেটের একটা কোড বলে এখানে কি হয়? এখানে হয় ইন দা এন্ড। কি হয়? ইন দা এন্ড। সেখানে কারেক্ট आंसर সি। হোয়াট দা ওয়াইজ ডু ইন দা বিগিনিং ফুলস ডু ইন দা এন্ড। বুঝতে পারছো? এরপরে মালিহা ইজ গুড অ্যাট, এখানে কি হবে? এটা গুড ফর, গুড ইন, গুড অ্যাট, গুড অন। সো যে কোনো কিছু, আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলে দেই, 4টা জিনিস মনে রাখবা। 4টা জিনিস, কয়টা? সবসময় 4টা কথা মনে রাখবা। কি কি 4টা কথা দেখি তো, আমরা একটু খেয়াল করি। 1 নাম্বারটা গুড অ্যাট, মানে কেউ কোনো কিছুতে ভালো বা দক্ষ, ঠিক আছে? এরপরটা কি? ব্যাড অ্যাট, কেউ একটা কোনো একটা কাজে খারাপ, অদক্ষ, অদক্ষ। এরপরে কুইক অ্যাট, মানে কেউ একটা কোনো কিছুতে বা কোনো একটা কাজে চটপটে, কি? চটপটে। আর স্লো অ্যাট, স্লো অ্যাট মানে কেউ কোন একটা কাজে খুবই ধীর। তো এই 4টা জিনিস মনে রাখবে, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন হয়। নোট করো, নোট করো, ক্লাস নোট করো। এগুলো তুমি আর কোথাও পাবা না, এইগুলা তুমি আর কোথাও পাবা না, এগুলো নোট করতে হবে বাচ্চারা, ঠিক আছে? গুড অ্যাট, ব্যাড অ্যাট, স্লো অ্যাট, কুইক অ্যাট। ইয়াসমিন হক ইসু আমার স্টুডেন্ট, ও বলে দিছে। গুড। ওকে, সো কেউ একটা কোনো কাজে দক্ষ, তার বলে গুড অ্যাট। অদক্ষ, তার বলে ব্যাড অ্যাট। কেউ কোনো একটা কাজে তড়িৎ, তড়িৎ গতিতে করে ফেলে, চটপটে, তারে বলে কুইক অ্যাট। আর কেউ একটা কাজে ধীর, স্লো, গাড়ি চলে না, চলে না, চলে না রে, গাড়ি চলে না। তো কেউ গাড়ি যার চলে না তারে বলে স্লো অ্যাট, ধীর। ওকে, সো এই 4টা যেন মনে থাকে। সো এখন এখানে হচ্ছে মালিহা টেনিসে ভালো, মালিহা টেনিসে ভালো। কে মালিহা থাকলে কমেন্টে হাত তোলো। মালিহা ইজ গুড অ্যাট, তাহলে অ্যান্সার সি, ঠিক আছে? সো অ্যান্সারটা কার কয়টা হয়েছে মিলাই নিও। ওকে, গুড অ্যাট টেনিস। The professor set some work dash the end of the semester. সেমিস্টারের শেষে প্রফেসর কিছু কাজ দিয়েছে আমাদেরকে। সো dash the end of the semester, এই যে এখানেও দা এন্ড আছে, এখানেও দা এন্ড ছিল, কিন্তু এই দা এন্ডে এটা ওয়ারেন বাফেটের কথা বলে এখানে হইছে ইন, কারণ এটা একটা কোট। আর এমনি সচরাচর গ্রামার অনুযায়ী দা এন্ড বোঝাতে অ্যাট হয়। কি হয়? অ্যাট দা এন্ড। ওহ সরি, এখানে তো একটা অপশন অ্যাট হবে, আমি মাত্র এটা কারেকশন করলাম। এখানে অ্যাট হবে, অ্যাট, ঠিক আছে? অ্যাট দা এন্ড, অ্যাট দা এন্ড, যে কোনো কিছুর এন্ড বোঝাতে অ্যাট দা এন্ড হয়। এবারে আই ক্যান নট বি সাবসার্ভিয়েন্ট ড্যাশ হিম। সাবসার্ভিয়েন্ট মানে আমি তার অধীনত্ব বা তার নিয়ন্ত্রণে থাকতে পারবো না। সাবসার্ভিয়েন্ট টু, অফ, অন, ফর, কোনটা হবে অ্যান্সার? আই ক্যান নট বি সাবসার্ভিয়েন্ট ড্যাশ হিম, সাবসার্ভিয়েন্টে পরে টু হয়। এখন দেখো তো কার কয়টা হয়েছে? subservient to, subservient to. By the way, the professor said some work, এটা একটা at the end হয়, at the end, at the end। আমার টাইপরাইটার মিস্টেক করছে এখানে, এখানে একটা অপশন at হবে, ঠিক আছে? at the end। ওকে, সো এইভাবে হচ্ছে তোমাদের দেখো তাহলে কেমন ধরনের, এখানে কি খুব কঠিন কোনো কোশ্চেন আসছে না? মিট মি at the metro station, fools do in the end, Maliha is good at tennis, professor said some work at the end, I cannot be subservient to him। subservient to মানে কারো অধীনে থাকা, কারো আন্ডারে থাকা, কারো নিয়ন্ত্রণে থাকা, ঠিক আছে? চাকরদের মতো থাকা আর কি, এটাকে সাবসার্ভিয়েন্ট বলা হয়। ওকে, সো এই 5টার কার কয়টা হয়েছে একটু কমেন্টে জানাও। আর এখন চলো আমরা আমাদের প্রিপজিশনে চলে যাব। সো
তোমরা যদি প্রিপজিশনে ফুল মার্কস পাইতে চাও, এখানে যারা আসছো ক্লাসে নিশ্চয়ই তোমরা প্রিপজিশনে ভালো করতে চাও, রাইট? সো যদি প্রিপজিশনে ওকে যাদের দুইটা হইছে, তারা পাস করছে, আর যাদের 3 বা তার বেশি হয়েছে তারা তো আরো ভালো। তো প্রিপজিশনে যদি তোমরা বেস্ট রেজাল্ট করতে চাও, 4টা জিনিস শিখতে হবে। কয়টা জিনিস? 4টা। 1 নাম্বার, জেনারেল ইউসেজ অফ প্রিপজিশন, সাধারণ প্রিপজিশনের ব্যবহার। টু কোথায় বসে, অফ কোথায় বসে, ফর কোথায় বসে, অন কোথায় বসে, ইন কোথায় বসে, বাই কোথায় বসে, ফর কোথায় বসে, ফ্রম কোথায় বসে। ডোন্ট ওয়ারি, এগুলো সব আমি তোমাদের শেখাবো। এরপরে আসে প্রিপজিশন উইথ পিকচার্স। কি আসে? প্রিপজিশন উইথ পিকচার্স, ছবির সাহায্যে প্রিপজিশন শিখতে হবে এবং মনে রাখতে হবে, আমি শেখাবো। 3 নম্বরে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, মোস্ট ইম্পর্টেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমি আমার একাডেমিক ব্যাচ, অ্যাডমিশন ব্যাচ সব সময় বলি। আমার পেইড ব্যাচ যেগুলো আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করতে হবে। কোনগুলা পড়বো? আমি মাত্র 250টা দিব, 250টা মোস্ট ইম্পর্টেন্ট দিব। এই 250টা পড়বো, ইনশাআল্লাহ এর মধ্যে থেকে কাউন্ট পেয়ে যাবা। এরপরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। প্রিপজিশনে 5 আউট অফ 5 পাইতে গেলে এই 4টা জিনিসই তোমাকে চর্চা করতে হবে। এই 4টা জিনিসই তোমাকে কি? এই 4টা জিনিস তোমাকে ভালোভাবে চর্চা করতে হবে। এখন ডোন্ট ওয়ারি, এগুলো সব পেয়ে যাবা আমাদের পেইড ব্যাচে। যারা 26 এর আছো, আমাদের 26 এর পেইড ব্যাচ শুরু হতে যাচ্ছে 3 ডিসেম্বর থেকে। আর যারা 27 এর আছো তারা যুক্ত হয়ে যাও। অলরেডি আমাদের 27 বেজে ক্লাস চলতেছে, এটা 27 বেজে ক্লাস। 10 নভেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে। কোর্স ফি 1550 টাকা। এই দুটো হোয়াটসঅ্যাপে কল করে যুক্ত হতে পারো। একদম 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি। ক্লাসের পর ইনশাআল্লাহ ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। এখন প্রিপজিশন পারতে গেলে 1 নাম্বার শর্ত কি? আগে আমাদেরকে প্রিপজিশন গুলা চিনতে হবে। প্রিপজিশন পারতে গেলে 1 নাম্বার শর্ত কি? আমাদেরকে প্রিপজিশন কারা সেটাই যদি আমরা না চিনি, আমরা কি প্রিপজিশন অ্যানসার করতে পারবো? কোনদিন পারবে? কেউ পারবে বলো? প্রিপজিশন কারা ইংরেজিতে, তার বাংলা মিনিং এটাই যদি না জানি, আমরা কখনোই প্রিপজিশন পারবো না। আজকের ক্লাস যারা সর্বোচ্চ শেয়ার মেনশন দিবা তারা পাবা আমার দুইজনে পাবা 2টা বই গিফট। ক্লাসটা যারা শেয়ার করো না, বন্ধুদেরকে মেনশন দাও না, একটু দিয়ে ফেলো। ওকে, দেখো লাইক বাটনে কে কে ক্লিক করে না, আমি কিন্তু চেক করতেছি। লাইক বাটনে যারা ক্লিক করে না, টাচ করে ফেলো। তো প্রিপজিশন পারতে গেলে সবার আগে প্রিপজিশন কারা এবং তাদের বাংলা মিনিংটা কি, এটা আমাদেরকে সবচেয়ে উত্তম ভাবে, সবচেয়ে ভালোভাবে জানতে হবে। 1 নাম্বার কথা হচ্ছে, কোন একটা অন্ধ ব্যক্তি তারে কি তুমি রং চেনাতে পারবে? বলতো, একজন লোক সে চোখে দেখে না, তো অন্ধ ব্যক্তির কি রং চেনানো যায়? যায় না। তেমনি তুমি যদি প্রিপজিশন কারা না চেনো, তাহলে তোমার প্রিপজিশন আমি শেখাইতে পারবো? পারবো না। ব্যবহার শেখাইতে পারবো? পারবো না। এই কারণে আগে প্রিপজিশন চিনতে হবে। আর খালি প্রিপজিশন চিনলে হবে না, এর বাংলা মিনিং সহ। টু মানে কি? প্রতি বা দিকে। অফ মানে এর। অ্যাট মানে প্রতি। উইথ মানে সাথে। ফর মানে জন্য। ইনটু মানে মধ্যে। অ্যাবাউট মানে কি? সম্বন্ধে। অ্যাজ মানে যেমন বা হিসেবে। দুয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে কি ব্যবহার করতে হয়? বিটুইন। আর টুয়ার্ড মানে কোনো কিছুর দিকে। ফ্রম মানে হতে। বিফোর মানে পূর্বে বা আগে। আফটার মানে কি? পরে। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত। এগেইনস্ট মানে বিরুদ্ধে। অ্যারাউন্ড মানে চারপাশে। অ্যাক্রস মানে ব্যাপিয়া। উইদিন মানে মধ্যে। এবং মানে সবার মধ্যে বোঝাতে। এখন এই 2টা জিনিস এমন জিনিস, এখান থেকে প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়। একটা হচ্ছে বিটুইন, আর একটা হচ্ছে অ্যামং। বিটুইন আর অ্যামং, দুয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে সেখানে বসে বিটুইন, আর দুয়ের অধিক বা অনেকের মধ্যে বা সবার মধ্যে বোঝাতে ব্যবহৃত হয় অ্যামং। বিটুইন আর অ্যামং, এটা 3 স্টার 5 স্টার 7 স্টার যা দিবে দিয়ে রাখো, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, ক্লাসটা যারা শেয়ার করো নাই, বই গিফট আছে, 2টা বই গিফট পাবা। যারা শেয়ার করো নাই, দ্রুত বন্ধুদেরকে শেয়ার করে ফেলো। আজকে ক্লাসে 2টা আমার গ্রামারের বই গিফট পাবে। এই সমস্ত ক্লাসের লেকচার শিট সব 12টা গ্রামারের জন্য প্র্যাকটিস সব একসাথে পেয়ে যাবে এই বই। যারা অর্ডার করো না, এখন অর্ডার করে ফেলো। ওকে, সো কি করতে হবে? 1 নম্বরে আমাদেরকে আগে প্রিপজিশন জানতে হবে। আর এই 2টা বিটুইন আর এবং ডিউতে আসে, মনে রাখতে হবে। এগুলো আমরা বিস্তারিত শিখবো। সিন্স মানে হতে বা থেকে। সিন্স মানে কি? হতে বা থেকে। থ্রু মানে মধ্য দিয়ে। এটার উচ্চারণ কি? দেখো, এটাকে অনেক সময় কনফিউজ করে হলো দো এর সাথে। দো মানে যদিও। দো কিন্তু আলাদা। দো আর থ্রু 2টা আলাদা। একটা হচ্ছে দো ভাইয়া পুরা, যেটাকে বলা হয় যদিও। দো বাউল দো মানে যদিও। আর একটা হচ্ছে থ্রু। এটা কি? এটা থ্রু মানে কি? মধ্য দিয়ে। থ্রু মানে মধ্য দিয়ে। আর দো মানে যদিও, তো এটা কিন্তু দো না, ঠিক আছে? থ্রু এটা একটা প্রিপজিশন মানে মধ্য দিয়ে। এটা শিওর থাকে, এগুলো পরীক্ষাতে আসে। এই থ্রু পরীক্ষাতে একটা না একটা অপশনে পাবা। থ্রু পরীক্ষাতে আসে।
তারপরে ওভার মানে উপরে, আপন মানে উপর, ইন মানে মধ্যে, বিলো মানে নিচে। এখন ওভার মানে উপর, আপন মানে উপরের মধ্যে পার্থক্য আছে, সব আমি শেখাবো আসতেছে। বাই মানে পাশে বা দ্বারা, আন্ডার মানে নিচে বা অধীনে, আপন মানে উপর, বিসাইড মানে পাশে, অন মানে উপর। এখন এগুলো হচ্ছে প্রিপজিশন। এর মধ্যে অনেকগুলো আছে যা তুমি অলরেডি জানো, এর মধ্যে অনেকগুলো আছে যেগুলা তুমি অলরেডি জানো। এমন না যে সবই তোমার অজানা, না, এর মধ্যে অনেকগুলো আছে যেগুলো তুমি অলরেডি জানো। সো যেগুলো তোমার অজানা সেইগুলো একটু তোমাকে পড়তে হবে, যেগুলো তোমার অজানা এর মধ্যে সেইগুলো একটু তোমাকে পড়তে হবে। সো এটা যারা পেইড ব্যাচে আছো তারা পিডিএফ পেয়ে যাবা, যারা পেইড ব্যাচে না একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, পরীক্ষার খাতা এটা হুবহু তুলবা, তুললে মানে এটা তোমার হোমওয়ার্ক। প্রথমে এই শখটা প্রত্যেককে মুখস্থ করতে হবে, এখানে বোঝাবুঝির কিছু নাই, জাস্ট ভোকাবুলারি যেরকম মনে রাখো এরকম এটা জাস্ট মুখস্থ করে ফেলো, এখানে বোঝাবুঝির কোনো কিছু নাই, জাস্ট এটা পুরোপুরি আগে মুখস্থ করো। এই বাংলা মিনিং সহ, বাংলা মিনিং সহ এটা পুরোপুরি আগে মুখস্থ করো, তারপর এটা খাতায় লিখবা, না দেখে লিখে তারপর পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে পোস্ট করবা, পেইড ব্যাচ ফ্রি ক্লাস সবার জন্য এটা। এবার আসো আমরা হচ্ছে সামনের দিকে আগাবো। দেখো প্রিপজিশন মূলত তিনটা কাজে ব্যবহৃত, একটা হচ্ছে মূলত লোকেশন বোঝাইতে, আর একটা হচ্ছে সময় বোঝাতে, আর একটা হচ্ছে মুভমেন্ট, কোন দিকে কে যাচ্ছে সেটা বোঝানোর জন্য। সো লোকেশন, টাইম এবং মুভমেন্ট, এখন এই অনুযায়ী প্রিপজিশন। তবে সবার আগে প্রিপজিশন করতে গেলে আমাদের স্টার্ট করতে হবে কই থেকে? প্রিপজিশনের সবচেয়ে ক্রুশিয়াল তিনটা ব্যবহার, সেখান থেকে শুরু করতে হবে। ক্লাসটা যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো, যারা লাইক দাও না লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। আর চলো আমরা এখন প্রিপজিশনে ডিপের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। এখান থেকে পরীক্ষাতে তোমরা হুবহু কমন পেয়ে যাবে, একাডেমিক অ্যাডমিশন দুই জায়গাতেই। ওকে, দেখো এখানে একটা পিরামিড আছে, এখানে একটা পিরামিড আছে, পিরামিডের তিনটা অংশ আছে, একটা হচ্ছে অরেঞ্জ কালার সবচেয়ে ছোট, আর একটা হচ্ছে রেড কালার তার চেয়ে একটু বড়, অরেঞ্জের চেয়ে বড়, আর একটা হচ্ছে ব্লু কালার বা নীল কালার যেটা সবচেয়ে বড় তিনটা পিরামিডের মধ্যে। তো তিনটা পিরামিডের মধ্যে সবচেয়ে ছোট যেটা এই অরেঞ্জ কালার বা হলুদ কালার, তোমরা যেটাকে দেখতেছো, তার চেয়ে হলুদের চেয়ে বড় যে সে হচ্ছে লাল, আর লালের চেয়ে যে বড় অংশ সে হচ্ছে নীল। তো তিনটা অংশ, তো এই তিনটা অংশ তিনটা সময়ের ভাগকে বোঝায়, তিনটা অংশ তিনটা সময়ের ভাগকে বোঝায়। ঘন্টা বোঝাতে সময়কে তিন ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ঘন্টা অনুযায়ী, একটা হচ্ছে দিন অনুযায়ী, আর একটা হচ্ছে দিনের চেয়ে বড় যেটা সে অনুযায়ী। সো সবচেয়ে ছোট সময় হচ্ছে ঘন্টা, মানে এটাকে তোমার সেকেন্ড মিনিট বলতে হবে, সেকেন্ডের আলোচনা মিনিটের আলোচনা এগুলোতে আমরা আসতেছি, কিন্তু এই ক্ষেত্রে শুরু হবে ঘন্টা দিয়ে। কি দিয়ে? ঘন্টা দিয়ে। এএম পিএম দিয়ে যত সময় বুঝায় আমাদের ইংরেজিতে যত সময় আছে যা এএম বা পিএম দিয়ে বুঝায়, ঘন্টা বুঝায়, তা আজীবন অ্যাট, সেটা আজীবন কি বসবে? সেটা আজীবনই অ্যাট বসবে। ফর এক্সাম্পল ভাই আমি বললাম যে 9 AM, তাহলে অ্যাট 9 AM। আমি তোমাদেরকে ক্লাসের জন্য পোস্ট দেই, তোমরা কি কোনোদিন ক্লাস পোস্ট খেয়াল করছো? গেট রেডি ফর দ্য ক্লাস অ্যাট 9 PM। তো আমি কি বলি? অ্যাট 9 PM। এই যে পিএম দিয়ে বুঝাচ্ছি আমি, অ্যাট 9 PM মানে 9 ঘটিকায়, অ্যাট 9 PM মানে কি 9 ঘটিকায়। সো এই 9 PM এর আগে অ্যাট বসবে। এএম পিএম দিয়ে ইংরেজিতে না, সারা বিশ্বে যত সময় আছে যা এএম পিএম দিয়ে ব্যবহৃত হয় আজীবন তার পূর্বে কি বসবে? আজীবনই তার পূর্বে অ্যাট বসবে। যেমন অ্যাট 7:30, দেখো 7:30 AM, মনে করো তুমি সকাল 7টায় ওয়েক আপ করো, মানে তুমি ঘুম থেকে ওঠো, তাহলে আই ওয়েক আপ অ্যাট 7:30 AM। আমি মনে করো 9:30 PM এ ভার্সিটিতে যাই বা 9:30 AM এ ভার্সিটি যাই, তাহলে অ্যাট 9:30 AM। মনে করো সে 10 PM এ ঘুমায়, তাহলে অ্যাট 10 PM। অ্যাট 2:30 AM। তুমি যা মনে চাই AM PM দিয়ে যত শব্দ আছে সবই অ্যাট। এবার এই AM PM ছাড়া আরেকটা শব্দ আছে ও ক্লক। কি আছে? ও ক্লক। এই ও মানে অফ বোঝায়, অফ দা ক্লক, যেমন 9 o'clock, তারপরে কি 7 o'clock, তারপরে কি 3 o'clock। এই 3 o'clock 9 o'clock 7 o'clock এগুলো সব অ্যাট। AM PM বা ও ক্লক দিয়ে যে শব্দ বোঝায় সব ঘন্টা বোঝায়, ঘন্টা বোঝালে সেখানে কি হবে? অ্যাট হবে। ক্লাসটা যারা শেয়ার করো না একটু শেয়ার করে ফেলো। 26 ভাইয়া পুরা তোমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে 3 ডিসেম্বর থেকে, ঠিক আছে? হ্যাঁ, জীবন ইসলাম 26 ব্যাচ আছে সামনে, কোন 3 ডিসেম্বর থেকে, 3 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 26 নতুন ব্যাচ, 3 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 26 নতুন ব্যাচ। তোমরা যারা 26 এই নিউ ব্যাচে যুক্ত হতে চাও দ্রুত যুক্ত হয়ে যাও সবাই। ওকে, 3 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে 26 নিউ ব্যাচ। সো এরপরে খেয়াল করো এখন, তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যে ঘন্টার ক্ষেত্রে সময়কে 3 ভাগে ভাগ করবো আমরা। প্রথমত আসতেছে কি ঘন্টা, ঘন্টার ক্ষেত্রে কি হয়? ঘন্টার ক্ষেত্রে হয় অ্যাট। কি হয়? অ্যাট হয়। ঘন্টা কি বুঝবো? এএম পিএম দিয়ে। এটা কিন্তু অ্যাডমিশনে একাডেমিকে সব জায়গায় পরীক্ষাতে আসবে,
এমপিএম দিয়ে বোঝালে সেখানে অ্যাট। এবার তাহলে ঘন্টার ক্ষেত্রে যদি অ্যাট হয় তাহলে 24 ঘন্টা কি একটা দিন, 24 ঘন্টা একটা কি 24 ঘন্টা একটা দিন। তো 24 ঘন্টায় যদি একটা দিন হয় তাহলে এই ঘন্টার চেয়ে বড় কে বলো? এই যে অরেঞ্জ কালারে ছিল ঘন্টা, ঘন্টার চেয়ে বড় কে? দিন। তো 24 ঘন্টা মিলে কি হয়? 24 ঘন্টা মিলে একটা দিন হয়। তো ঘন্টার চেয়ে যে বড় সে হচ্ছে দিন বা কোনো একটা তারিখ। সো এই দিনের আগে বসে ওয়ান। দিনের আগে কি বসে? দিনের আগে ওয়ান ব্যবহৃত হয়, ওয়ান। যেমন দিন বা তারিখ, আমি এখানে তোমাদের একটা জিনিস, দুটো জিনিস আমি একসাথে বোঝাবো। সেটা হচ্ছে তারিখ বলতে কি বোঝায়? ওই দিনটাকে বোঝায়। সাপোজ তুমি যদি বলো যে 16ই ডিসেম্বর, 16th ডিসেম্বর, হ্যাঁ, তো এই 16ই ডিসেম্বর, এই 16 তারিখ বলতেছো তুমি, এটা একটা তারিখ। এখন ওই তারিখ মানে কি বোঝায়? ডিসেম্বর মাসের 16তম দিন। ওটাকে কি বোঝায়? ডিসেম্বর মাসের 16তম দিন। আলটিমেটলি একটা দিনই বোঝায়। ক্লাসে যারা লাইক দেন একটা লাইক দিয়ে দিল। ডিসেম্বর মাসের 16তম দিন বোঝায়, ডিসেম্বর মাসের 16তম দিন। তুমি বললা যে 26শে মার্চ, 26th মার্চ, তুমি একটা তারিখই বলছো, এটা একটা তারিখ, কিন্তু তারিখ হলো সকল তারিখই একটা কি দিন। মার্চ মাসের 26তম দিন। তুমি বলছো 21শে ফেব্রুয়ারি, তুমি বলেছো 21শে ফেব্রুয়ারি, এখন এটা একটা তারিখ, কিন্তু তারিখ হলো এটা একটা কি দিন। দিন, ফেব্রুয়ারি মাসের 21তম দিন। সো এই দিন বা তারিখ, তারিখও আলটিমেটলি কি বোঝায়? তারিখও আলটিমেটলি দিন বোঝায়। সো দিনের ক্ষেত্রে বা তারিখের ক্ষেত্রে আজীবন ওয়ান হয়। কি হয়? ওয়ান হয়। তাহলে 12 জানুয়ারি, 12ই জানুয়ারি মনে করো একজনের জন্মদিন, তাহলে 12 জানুয়ারি। অনেকে অ্যাট দেয়, অনেকে অফ দেয়, অনেকে ইন দেয়, কিন্তু না, তারিখের আগে সব সময় বা দিনের আগে অলওয়েজ অন বসবে। আমি কিন্তু এখান থেকে প্রশ্ন করবো একটু পরে, আমি কিন্তু এখান থেকে প্রশ্ন করবো। তাহলে সবচেয়ে ছোট সময় ঘন্টা, ঘন্টার ক্ষেত্রে কি হয়? অ্যাট হয়। ঘন্টার ক্ষেত্রে কি হয়? অ্যাট হয়। আর ঘন্টার চেয়ে বড় যে দিন বা তারিখ, সেই দিন বা তারিখের ক্ষেত্রে কি হয়? অন হয়। এখন দিন বলতে তো ভাইয়া আরো একটা জিনিস আছে, কি? 7 দিন। কি আছে? 7 দিনের নাম, ফ্রাইডে থেকে থার্সডে পর্যন্ত। তাহলে ভাইয়া এই সবগুলার নামের আগেও কি ওয়ান? হ্যাঁ, অবশ্যই ওয়ান। ওয়ান ফ্রাইডে, ওয়ান স্যাটারডে, ওয়ান সানডে, ওয়ান মানডে, ওয়ান টিউসডে, ওয়ান ওয়েডনেসডে, ওয়ান থার্সডে, সবগুলা সানডে মানডে থার্সডে মানডে সব সব কি ওয়ান বসবে। 7 দিনের নামের আগে ওয়ান। পৃথিবীর যে কোনো তারিখের আগে ওয়ান, যে কোনো দিন বা তারিখ বুঝালে তার আগে ওয়ান বসবে। ক্লিয়ার? যদি কোনো দিনের নামও থাকে যে ওয়ান ফ্রাইডে, তারপরে কি ওয়ান থার্সডে, তারপরে কি ওয়ান মানডে, দিন বুঝাইতেই ওয়ান। আবার তারিখ বুঝাইলে ওয়ান 21 ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। বুঝেছে? দিন বা তারিখের আগে কি বসবে? দিন বা তারিখের আগে ওয়ান বসবে। এইবার ঘন্টা ছিল সবচেয়ে ছোট সময়, ঘন্টার ক্ষেত্রে দিছি কি আমরা? অ্যাট। ঘন্টার চেয়ে বড় যে 24 ঘন্টার দিন বা তারিখ, তারিখের ক্ষেত্রে কি দিছি আমরা? ওয়ান। এইবার এরকম দিন মানে দিনের ক্ষেত্রে কি বসে? ওয়ান। এখন 7 দিনে কি হয়? এক সপ্তাহ। 30 দিনে কি হয়? এক মাস। 365 দিনে কি হয়? এক বছর। তাই না? তো এই দিনের চেয়ে বড় যা কিছু আছে দুনিয়াতে, সপ্তাহ, মাস, বছর, দশক, তারপরে শতক, শতাব্দী, শতাব্দী, সেঞ্চুরি, মেঞ্চুরি, যা আছে দিনের চেয়ে বড় যা আছে সবই ইন। পিরামিডের সবচেয়ে বড় অংশ কি ছিল? এই নীল অংশটা ছিল। ঠিক আছে? সবচেয়ে ছোট ছিল ঘন্টা, হলুদ অংশ, তার চেয়ে বড় কি ছিল? লাল, দিন। দিনের চেয়ে বড় যা কিছু আছে সবই ইন। দিনের চেয়ে বড় যা কিছু আছে সবই ইন বসবে। যেমন সপ্তাহ, ইন এ উইক, ইন টু উইক, মাসের নাম বা মাস, বছর সবই ইন। বছরেরটা তো তোমরা মনে হয় এমনি মনে রাখতে পারো, তাই না? ওই যে আমরা সবচেয়ে বেশি পড়াশোনা করছি এটা নিয়ে, ইন 1971। সো বছর বা সালের নামের আগে ইন দাও তোমরা, কিন্তু মাস বা সপ্তাহের আগেও কি ইন হবে। যেমন ইন এ উইক, মনে থাকবে? ইন এ উইক। এইবার মান্থ, ইন এ মান্থ, মাসের আগে কি? মান্থ। আবার মনে করো এরকম ইন এ মান্থ, ইন এ উইক না, মনে করো ডিরেক্টলি এরকম আছে যে জানুয়ারি, হ্যাঁ, জানুয়ারি। তো জানুয়ারি আগে কি তোমরা অ্যাট দিবা, অন দিবা না, কি ইন জানুয়ারি। আবার মনে করো ফেব্রুয়ারি, মাসের নামের আগে ইন ফেব্রুয়ারি। তারপরে কি ইন মার্চ, এরপরে কি ইন এপ্রিল। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইন এপ্রিল, ইন এপ্রিলের পরে কি মে, ইন জুন, ইন জুলাই, ইন অগস্ট, ইন সেপ্টেম্বর, ইন অক্টোবর, ইন নভেম্বর, ইন ডিসেম্বর। 12 মাস নামের আগে কি ইন বসবে, মনে থাকবে। আর যে কোনো সাল,
in 2025, in 2024, in 2023, সবই কি, সবই ইন বসবে। দেখো তো মনে আছে কিনা, বুঝতে পারছো কিনা? দেখো সব কি ইন, তাহলে অ্যাট, অন এবং ইন, অ্যাট, অন এবং কি, অ্যাট, অন এবং ইন। তাহলে ঘন্টার ক্ষেত্রে কি বসবে ভাইয়া? ইন ফ্রাইডে হবে না কেন? কারণ ইংরেজিতে দিনের নামের আগে ওয়ান হয়, ইন হয় না ভাইয়া, কারণ এটা নিয়ম। ইংরেজিতে দিনের আগে সবসময় অন হয়, ইন হয় না। ইন হয় দিনের চেয়ে বড় যারা, যেমন দিন হচ্ছে ওয়ান, কিন্তু 7 দিনে কি 1 সপ্তাহ, তাহলে সপ্তাহের ক্ষেত্রে ইন। 30 দিনে কি 1 মাস, তাহলে মাসের ক্ষেত্রে ইন। আবার 365 দিন কি বছর, বছরের ক্ষেত্রে ইন, এরকম আর কি। দেখো, সো ইন 2 উইকস, ইন মে, ইন জুলাই, ইন জুন, ইন 1971, ইন 1981, ইন 1970, সব ইন দ্য 80s, ইন দ্য 1800, শতক, দশক, সেঞ্চুরি, সব ক্ষেত্রে ইন। তাহলে কি শিখলা? ঘন্টার ক্ষেত্রে অ্যাট, অ্যাট 9 AM। দিন বা তারিখের ক্ষেত্রে ওয়ান ফ্রাইডে, অথবা 26 মার্চ, হ্যাঁ 26 মার্চ। আচ্ছা, এবার সপ্তাহ, মাস, বছর, ইন এ উইক, হ্যাঁ ইন এ মান্থ, এরপরে কি ইন 1961, ঠিক আছে, সব কি ইন বসবে। বোঝা গেছে বিষয়টা? সো ঘন্টা অ্যাট, দিন বা তারিখ ওয়ান, সপ্তাহ, মাস, বছর, ইন। এটা কি ভুলে যাবে না মনে থাকবে? এখন আমি তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের কাছে আমার প্রশ্ন, দেখো তোমাদের কাছে আমার 2টা প্রশ্ন উত্তর করতে হবে। আই হ্যাভ arrived there dash January 25। আর 2 নাম্বারটা, আই হ্যাভ, এটা অ্যান্সার করো তো, অ্যারাইভড দেয়ার ড্যাশ 12 জানুয়ারি 2025। দেখি এই দুটা কে কে অ্যান্সার করতে পারে, করো। এই দুটা কে কে অ্যান্সার করতে পারবা, করো। এখানে কি হবে? এ নাম্বারে অ্যান্সার কি, বি নাম্বারে অ্যান্সার কি, করো তো দেখি। এ আর বি, I have arrived there dash January 2025, আর I have arrived there, হ্যাঁ I have arrived there dash 12 January 2025, করো। এ আর বি কমেন্ট অ্যান্সার করো, কমেন্ট বক্স উড়াই ফেলো, দেই তো কে কি অ্যান্সার করছো। এ আর বি, এ আর বি ঠিকভাবে অ্যান্সার করো তো সবাই। সাকিব আল হাসান সঠিক উত্তর, ফরিদ ইসলাম সঠিক উত্তর, গুড। স্মিতা জাহান আয়েশা সঠিক উত্তর, নূর এ সিফাত সঠিক উত্তর, উম্মে আয়েশা হুমায়রা ঠিক আছে উত্তর, রাফি আক্তার শিমু ঠিক আছে উত্তর। বাকিদের কি? ওয়াটার লিলি পেরিউইঙ্কেল সঠিক উত্তর, আঞ্জুমান খন্দকার সঠিক উত্তর, মীরা চৌধুরী সঠিক উত্তর, গুড। তোমার তার মানে জিনিসটা বুঝতে পারছো। আল জেইন, লাবণ্য, তানজিনা সরকার, জুলেখা জিনাত সঠিক উত্তর। বাহ, তোমরা ভালো অ্যান্সার করেছো। দেখো, আই হ্যাভ অ্যারাইভড দেয়ার ড্যাশ, তো জানুয়ারি একটা মাস, জানুয়ারি একটা কি বলতো মাস বুঝাচ্ছে, মাস বুঝাইলে সেখানে ইন, মাস বুঝাইলে ইন। কিন্তু 12 জানুয়ারি এটা একটা কি তারিখ, 12 জানুয়ারি এটা একটা কি, এটা একটা তারিখ, বা তুমি দিনও বলতে পারো। সো দিন বা তারিখের ক্ষেত্রে কি হয়? অন হয়। কি হয়? অন হয়। তাহলে আই হ্যাভ অ্যারাইভড দেয়ার 12 জানুয়ারি 2025। ক্লিয়ার ব্যাপারটা? সো 1 এ নাম্বারের অ্যান্সার ছিল ইন, বি নাম্বারে 1। তোমরা অনেকে সঠিক উত্তর করেছো, হুইচ ইজ গুড। এবার বাই দ্য ওয়ে, আমি যারা 26 নিয়ে ব্যাচ নিয়ে জিজ্ঞেস করতেছো কমেন্টে, আমি একবারে বলে দিই 26 এর নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে 3 ডিসেম্বর থেকে। কোর্স প্ল্যান সহ সমস্ত ডিটেইলস কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা। একদম 200 মার্কসের পূর্ণাঙ্গ প্রস্তুতি, শূন্য থেকে শুরু হবে প্রিপারেশন। তোমার সরাসরি মার্কস বাড়বে,
এই আমার 27-এর ব্যাচ 26-এর ব্যাচ দুটোতে ভর্তি চলতেছে, আমার আলাদা আলাদা ব্যাচ। 27-এর ব্যাচের ক্লাস হয় রাত 9টায়, আর 26-এর ব্যাচের ক্লাস হবে সন্ধ্যা 7টায়। 26-এর ব্যাচের ক্লাস সপ্তাহে 5 দিন, সপ্তাহে 5 দিন 26 ব্যাচের ক্লাস পাবো তোমরা, উইকলি 5 দিন। আর 27 ব্যাচের ক্লাস সপ্তাহে 4 দিন, কারণ 26 ব্যাচের সামনে এইচএসসি পরীক্ষা, ঠিক আছে? তো যারা একদম একদম জিরো থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইংলিশ কমপ্লিট করতে পারে না A to Z, তাদের জন্য এই ব্যাচ। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ইংলিশ কমপ্লিট করতে পারে না তাদের জন্য এই ব্যাচ। দ্রুত ভর্তি হয়ে যাও এবং আজই ভর্তি হয়ে যাও। এরপরে আসো আমরা যদি সামনের দিকে আগাই, এবার চিত্রের সাহায্যে দেখো। এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল করতে হবে যে এর চেয়ে সহজভাবে আর প্রিপজিশন তোমাকে কেউ শেখাইতে পারবে না। এর চেয়ে আর কোনো সহজ নাই। আমাদের পেইড ব্যাচে, ফ্রি ব্যাচে সবসময় আমরা চেষ্টা করি একদম সহজভাবে প্রেজেন্ট করতে, এবং যেটা তুমি এমন ভাবে বুঝবা যাতে তুমি পরীক্ষাতে জিনিসটা আউটপুট দিয়ে আসতে পারো। তোমাকে শেখানো হইলে এত কিছু, কিন্তু তুমি পরীক্ষার হলে আউটপুট দিয়ে আসতে পারো না, তাহলে কিন্তু এই শেখার কোনো মানে হয় না। সো আমরা একটু দেখবো প্রিপজিশন অফ প্লেস। হ্যাঁ, প্রিপজিশন কখন, কোনটা, কোথায়, কিভাবে ব্যবহার করবা। মনে করো এই যে একটা বক্স আর একটা বল দিয়ে এখানে বোঝানো হয়েছে। মনে করবা এই বক্সটা হচ্ছে একটা রুম। কি মনে করবা? এই বক্সটা হচ্ছে একটা রুম, আর এই বলটা হচ্ছে তুমি। বক্সটা হচ্ছে একটা রুম, আর এই বলটা হচ্ছে তুমি। তোমরা মনে মনে ভাবতেছো ভাই আপনি আমাদেরকে বল বানাই দিলেন। হ্যাঁ, বোঝার সুবিধার্থে তোমাকে কিছুক্ষণের জন্য একটা বল বানানো হয়েছে। মনে করো এই রুমটার মধ্যে তুমি আছো, এই বক্সটা একটা রুম আর বলটা হচ্ছে তুমি। তাহলে তুমি এই বলটা যেরকম এই বক্সটার মধ্যে আছে, তাহলে তুমিও মনে করো এরকম একটা রুমের মধ্যে আছো। তো তুমি যখন কোন একটা রুমের মধ্যে আছে, তাহলে ইউ আর ইন দা রুম। দা বল ইজ ইন দা বক্স। বলটা হচ্ছে বক্সের মধ্যে। ইউ আর ইন দা রুম, তুমি কোথাও? তুমি রুমের মধ্যে। ঠিক আছে? তুমি মনে করো তুমি ক্লাসরুমের মধ্যে, তাহলে ইউ আর ইন দা ক্লাসরুম। ইউ আর ইন দা ক্লাসরুম। মনে করো তুমি মসজিদের ভিতরে, তাহলে ইউ আর ইন দা মস্ক। ইন দা মস্ক। মনে করো তুমি লাইব্রেরির ভিতরে, তাহলে তুমি ইউ আর ইন দা লাইব্রেরি। বোঝা গেছে ব্যাপারটা? যখন তুমি একটা রুমের মধ্যে, চার দেওয়ালের কোনো কিছুর মধ্যে আসো, তখন সেখানে কি দিতে হবে? সেখানে দিতে হবে ইন। চার দেওয়ালের মধ্যে কোনো কিছু থাকলে সেখানে কি হবে? ইন হবে। ক্লাসটা যারা লাইক দাও না, এখনই লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। যারা লাইক বাটনে ক্লিক করো না ক্লাসটা, এখনই লাইক বাটনটাতে একটা ক্লিক করে ফেলো। ঠিক আছে? আমাদের এইচএসসি 2026 এর ব্যাচের ক্লাস হয়, মানে ক্লাস শুরু হতে আছে 3 ডিসেম্বর থেকে। শনি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, 5 দিন ক্লাস। শনি, সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, 5 দিন ক্লাস। সপ্তাহে ইংলিশের A to Z বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট হবে, একদম শূন্য থেকে শুরু হবে। সপ্তাহে 5 দিন। আর 27 এর ব্যাচের ক্লাসে ভর্তি চলতেছে সপ্তাহে 4 দিন ওদের। যারা 27-এ যুক্ত হতে চাও, যারা 26-এ যুক্ত হতে চাও, 1550 টাকা কোর্স ফি। সো তুমি যখন বক্সের মধ্যে আসো তখন ইউ আর ইন দা বক্স। এখন তুমি যখন তোমার টেবিলের উপর মনে করো একটা বই রাখো, তো বইটা টেবিলটাকে স্পর্শ করে থাকে। বইটা কি করে? টেবিলটাকে স্পর্শ করে থাকে। ফর এক্সাম্পল ধরো এই যে এটা একটা টিস্যু বক্স। হ্যাঁ, সো এই টিস্যু বক্সের উপরে যদি মনে করো এইটা একটা টেবিল আর এটা হচ্ছে আমার ফোন, তো আমি ফোনটাকে যখন টেবিলের উপর রাখি, টেবিলটা আর ফোনটা একটা আরেকটাকে স্পর্শ করে থাকে। তুমি যখন টেবিলের উপর বই রাখো বা মোবাইল রাখো বা কলম রাখো, ওইটা টেবিলটাকে স্পর্শ করে থাকে। তো একটা জিনিস আরেকটা জিনিসের উপরে যখন স্পর্শ করে থাকে, তখন সেটাকে বলা হয় প্রিপজিশন ওয়ান। সেটাকে কি বলা হয়? প্রিপজিশন ওয়ান বলা হয়। ওয়ান। দ্য বুক ইজ ইন দ্য টেবিল, এট দ্য টেবিল নাকি অন দ্য টেবল? অন দ্য টেবল। কারণ মনে করো দ্য মোবাইল ফোন ইজ অন দ্য টিস্যু বক্স। দ্য মোবাইল ফোন ইজ অন দ্য টিস্যু বক্স। বুঝতে পেরেছো বিষয়টা? যখন তুমি একটা জিনিস আরেকটা জিনিসের উপরে থাকে এবং ওইটাকে স্পর্শ করে থাকে, তাকে বলা হয় ওয়ান। তাহলে দ্য বল ইজ অন দ্য বক্স, মনে থাকবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। তোমার মাথা ছুঁয়ে থাকতে হবে, কিন্তু মাথা ছুঁয়ে না থাকলে কিন্তু ওভার। ওভার ওভার, মাথা ছুঁয়ে না থাকলে ওভার। আবার অ্যাবভ হয়। কখন কোনটা হবে আমি বলতেছি একের পর এক। তো দেখো, তো কোনো কিছু নিচে আছে এবং নিচে কাছাকাছি আছে বা স্পর্শ করে আছে, নিচে আছে এবং অনেক কাছাকাছি নিচে, আন্ডার দা বক্স। তখন কি? আন্ডার। তোমার ঠিক পাশে আছে, তোমার একদম ঠিক পাশে, তাহলে এটাকে বলা হয় নেক্সট টু। যেমন মনে করো তোমাদের কলেজের
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় তোমার ক্রাশ তোমার পাশে বসেছিল, তাহলে she sat next to me, সে বসেছিল নেক্সট টু মি মানে আমার একদম ঠিক পাশে। she sat next to me, আমার ঠিক পাশে বসেছিল সে। সো নেক্সট টু। এর পরেরটা যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক বছর প্রশ্ন আসে, আমি বারবার বুঝাই স্টুডেন্টদেরকে, বারবার বলি এবং ইনশাআল্লাহ তারা শেখে এবং পরীক্ষাতে যে অ্যাপ্লাইও করে। আমার কথা হচ্ছে আমার কাছে পড়লে তোমার মার্কস বাড়বে ভাই। একাডেমিক হলে একাডেমিক, অ্যাডমিশন হলে অ্যাডমিশন, প্রিপজিশন, আর্টিকেল, এ টু জেড, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস সব, ফার্স্ট পেপার, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, থিম, সামারি উইথ ক্লুজ, উইথ ক্লুজ, রিয়ারেঞ্জ, এ টু জেড। তোমার যদি মার্কস বাড়ানোর ইচ্ছা হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকে যদি এক্সপার্ট হতে চাও, গ্রাফ চার্ট, পাই চার্ট, ফ্লো চার্ট, সামারি, রিয়ারেঞ্জ, উইথ ক্লুজ, উইথ ক্লুজ, থিম, প্রত্যেকটা যদি এক একটাতে বস হতে চাও, প্রত্যেকটা স্পেশাল ক্লাস চাও, তবে আমাদের ব্যাচে যুক্ত হতে পারো। এ টু জেড তুমি তোমার মার্কস বাড়বেই। তুমি 27 হলে আমাদের 27 নতুন ব্যাচে যুক্ত হও, 26 হলে 26 নতুন ব্যাচ শুরু হবে 3 ডিসেম্বর থেকে, সপ্তাহে 5 দিন ক্লাস। ওকে, দুইয়ের মধ্যে, দুই ব্যক্তির মধ্যে, দুই বস্তুর মধ্যে, দুই স্থানের মধ্যে তুলনা, পার্থক্য, পরিস্থিতি, অবস্থা, যা কিছু দুনিয়াতে দুইয়ের মধ্যে ঘটে, দুই ব্যক্তি, বস্তু, স্থানের মধ্যে, সেখানে প্রিপজিশন ব্যবহৃত হয় বিটুইন। মনে থাকবে, এখানে 100% লিখে রাখো, বিটুইন আর এমং থেকে ডিউতে তুমি প্রশ্ন পাবাই পাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো দুইয়ের মধ্যে কোনো কিছু বোঝাতে সেখানে কি বসে? বিটুইন বসে। আর এখানে কি দেখো, দুইয়ের মধ্যে একটা বল আছে, আর এইটাতে কি হয়েছে, এইটাতে অনেকগুলা বক্সের মাঝখানে একটা বল আছে, অনেকগুলা বক্সের মাঝখানে একটা বল আছে। তো যখন অনেকের মধ্যে কোনো কিছু ঘটে তাকে বলা হয় এমং, আর যখন দুইয়ের মধ্যে কোনো কিছু ঘটে তাকে বলা হয় বিটুইন। তো দুইয়ের মধ্যে কোনো কিছু ঘটলে সেখানে প্রিপজিশন বসে বিটুইন, মনে রাখতে হবে। আর অনেকের মধ্যে যখন কোনো কিছু ঘটে সেখানে কি বসে? প্রিপজিশন, সেখানে বসে এমং। মনে থাকবে না ভুলে যাবো? তো এটা কি মনে থাকবে তোমাদের, নাকি এটা ভুলে যাবা? এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? ক্লাসটাতে যারা লাইক দাও না, লাইক বাটনটাতে একটা হিট করে ফেলো। সো দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন, দুইয়ের দিক বোঝাতে এমং। এরপরে আসতেছে তোমার সামনে কোনো কিছু আছে, মনে করো তোমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে, তো সামনে বোঝাতে তাকে বলা হয় ইন ফ্রন্ট অফ। তাহলে দেয়ার ইজ এ রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটা রাস্তা আছে। দেয়ার ইজ এ রোড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে। দেয়ার ইজ এ পন্ড, দেয়ার ইজ এ পন্ড, একটা পুকুর আছে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে। তো সামনে বোঝাইতে তাকে বলা হয় ইন ফ্রন্ট অফ। কি বলা হয়? সে আমার সামনে দাঁড়িয়ে ছিল, she was standing in front of me, সে আমার সামনে দাঁড়িয়ে ছিল। এবার সে আমার পিছনে ছিল, she sat বা she was standing behind me, এটা উচ্চারণ behind না behind, ঠিক আছে? আবার আমাদের বাড়ির পিছনে একটা গার্ডেন আছে, তাহলে there is a garden behind our house, আমাদের বাড়ির পিছনে একটা বাগান আছে। আমাদের বাড়ির পিছনে একটা খেলার মাঠ আছে, there is a field behind our house, আমাদের বাড়ির পিছনে, পিছনে অর্থে behind বসে, আর সামনে অর্থে in front of ব্যবহৃত হয়। বুঝতে পারছো? ক্লাসটা যারা শেয়ার করে আজকে কিন্তু 2 জন পাবা গ্রামারের 2টা বই পুরস্কার, 2 জন গ্রামারের 2টা বই পুরস্কার পাবা যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করতেছো, ঠিক আছে? আমাদের 26 ব্যাচের ক্লাস চলবে 3 মাসের মধ্যে বা 4 মাসের মধ্যে শেষ হবে। 26 ব্যাচের ক্লাস হবে সপ্তাহে 5 দিন, 26 ব্যাচের ক্লাস হবে সপ্তাহে 5 দিন। 3 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, 1550টা কোর্স, পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট, 200 মার্কসে। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে 26 এর ইংলিশ কমপ্লিট করতে পারো নাই, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ইংলিশ ভালোমতো গুছাইতে পারো না, এই ব্যাচ তাদের জন্য। যারা পুরনো স্টুডেন্ট, যারা ইংলিশ নিয়ে সিরিয়াস, শুধুমাত্র তারাই ভর্তি হবা। আজেবাজে স্টুডেন্ট ভর্তি হওয়ার দরকার নেই, আমার টাকার দরকার নেই, বাট কোয়ালিটি স্টুডেন্ট ভর্তি নিব। আর যারা চাপ নিতে পারবা, সপ্তাহে 5 দিন ইংলিশ ক্লাস, মানে তুমি বুঝো একটা কোর্স যেখানে 5 দিন ইংলিশের ক্লাস সপ্তাহে, তো চাপ থাকবে কিন্তু। সেইভাবে যারা প্রিপেয়ার তারাই 26 এর ব্যাচে ভর্তি হও, সপ্তাহে 5 দিন ক্লাস। আর যারা 27 ব্যাচে অলরেডি ক্লাস চলতেছে, নতুন ব্যাচ 5-6টা ক্লাস হয়েছে, যারা ভর্তি হও নাই যুক্ত হয়ে যায়। একদম যেগুলো হয়েছে ওগুলো সিরিয়ালি পাবা রেকর্ডেড, আর যেগুলো সামনে আসতেছে সেগুলো পাবা সব লাইভ। ওকে, সো ইন ফ্রন্ট অফ, বিহাইন্ড। এরপরে কি অ্যাবভ, মনে করো তোমার মাথার উপরে কোনো কিছু আছে। আমি এই জিনিসটা একটু তোমাদেরকে ডিটেইলস বুঝাইতে চাচ্ছি, একটু খেয়াল করো সবাই। অন মানে কি, এইটা বুঝে যাও তুমি তোমার আজকের ক্লাসে, আর কিছু না বুঝলেও চলবে, জাস্ট এটা বুঝো। অন মানে কি? অন মানে উপর, ঠিক আছে। অ্যাবভ মানে কি? তোমরা তো বলবো ভাই অ্যাবভ মানেও তো উপর। অ্যাবভ মানে কি? অ্যাবভ মানেও উপর। ওকে,
তাহলে ভাই ওভার মানে কি? ওভার মানেও তো উপর। ওভার মানে কি? ওভার মানে উপর। তাহলে ভাই এখন কোথায় কোনটা দিব? মাথা তো চুলকায় এই তিনটা দেখলে, যে কোথায় কোনটা দিব। অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, আবার ওভার মানে উপরে। তো কখন কোনটা দিব? তো প্রথম কথা, যখন স্পর্শ করে থাকবে। কি থাকবে? যখন মাথার উপরে কোনো কিছু স্পর্শ করে থাকে, ঠিক আছে, তখন সেখানে বসে ওয়ান। কি বসে? ওয়ান। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটা আছে টেবিলের উপরে রাখা। বই টেবিলটাকে ছুঁয়ে থাকে, একটা আরেকটার উপরে থাকে, এটা বলা হয় ওয়ান। আর অ্যাবভ কোনটা? স্পর্শ না করে থাকা। যেমন দ্য স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপর। এখন আকাশ কি আমার মাথাকে ছুঁয়ে আছে? আকাশ কি তোমার বা আমাদের মাথাকে স্পর্শ করে আছে? বলতো, তোমার মাথা আকাশ ছুঁয়ে আছে? না। ফ্যান বা সিলিং তোমার মাথা ছুঁয়ে আছে? না। যা কিছু তোমার উপরে আছে, গাছ আছে উপরে, এখন গাছ কি তোমার মাথা ছুঁয়ে আছে? না। যা কিছু স্পর্শ না করে আছে তাকে বলা হয় অ্যাবভ, স্পর্শ না করে। ঠিক আছে, স্পর্শ না করা, তখন কি? তখন হচ্ছে অ্যাবভ। যেমন স্কাই, যেমন কি? যেমন স্কাই ইজ অ্যাবভ আওয়ার হেড। আর এটা কি? বুক আর টেবিল। এটা কিসের উদাহরণ? উদাহরণ দিয়ে মনে রাখবা, বুক ভার্সেস টেবিল। হ্যাঁ, টেবিলের উপর বইটা রাখা, একটা একটাকে স্পর্শ করে থাকে। আচ্ছা, আর ওভার, তুমি মনে করো নেইমারের বিশাল বড় ভক্ত, ঠিক আছে, আর আমি লিওনেল মেসির বিশাল বড় ভক্ত। এখন আমরা খেলা দেখতেছি স্টেডিয়ামে, আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের খেলা। এখন যখন খেলা চলতেছে, তখন আমি মনে করো মেসির ভক্ত, তুমি নেইমারের ভক্ত। তো মেসি বল কিক করছে মাঠ থেকে, বল একদম গ্যালারিতে তুমি বসা, তোমার মাথার উপর দিয়ে চলে গেছে। বল তোমার মাথার উপর দিয়ে চলে গেছে। এখন মাথা সোজা এসে দাঁড়ায় আছে না, বল মাথার উপর দিয়ে চলে গেছে। সো যখন গতিশীল কোনো কিছু মাথার উপর দিয়ে উড়ে চলে যায়, যখন গতিশীল কোনো জিনিস মাথার উপর দিয়ে উড়ে চলে যায়, তখন তাকে বলা হয় ওভার। দা প্লেয়ার, অথবা হি মানে মেসি, হি হিট দা বল সো হার্ড দ্যাট ইট ফ্লু ওভার মাই হেড। সে বলটা এত জোরে হিট করলো যে ইট ফ্লু ওভার মাই হেড, এটা আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। হি হিট দা বল সো হার্ড দ্যাট ইট ফ্লু ওভার মাই হেড। বুঝতে পেরেছো? তো তখন হচ্ছে উপর, অর্থাৎ গতিশীল অবস্থা। তোমার মাথার উপর দিয়ে এরোপ্লেন, দ্য এরোপ্লেন ফ্লু ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে উড়ে চলে গেল। ঠিক আছে, মাথার উপর দিয়ে যাওয়া, ঠিক আছে, স্পর্শ না করে। গতিশীল কি অবস্থা? এটা এটা আছে কোনো কিছু গতিশীল অবস্থা বা উড়া, ঠিক আছে, উড়ে যাওয়া, গতিশীল অবস্থা বা অনেকটা উড়ে যাওয়া পরিস্থিতি। যেমন তুমি ফুটবলের উদাহরণটা মনে রাখতে পারো, যে ফুটবলের এক্সাম্পলটা, অথবা এরোপ্লেন, অথবা কি প্লেন। হ্যাঁ, সো প্লেন বা ফুটবল, এই উদাহরণ সহ মনে রাখবা যে অন, অ্যাবভ এবং ওভারের মধ্যে পার্থক্যটা। এখন কে কে বুঝছো অন, অ্যাবভ আর ওভারের পার্থক্য? কে কে বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও তো। অন, অ্যাবভ এবং ওভার, এগুলা পার্থক্য কে কে বুঝতে পেরেছো? একটু কমেন্টে জানাও তো আমাকে। ওকে, অন, অ্যাবভ এবং ওভার যে যে বুঝতে পেরেছো, একটু কমেন্ট বক্সে ক্লিয়ার লেখো, ক্লিয়ার লেখো। ওকে, যারা অন এবং ক্লাসটা যারা শেয়ার করো না, অনেকে শেয়ার করেছো, দুইজন আমার দুইটা গ্রামারের বই গিফট পাবা। এই সমস্ত রুলস সহ, রাইট ফ্রম, ভার্বস, মডিফায়ার্স, কানেক্টরস, ন্যারেশন, সমস্ত রুলস তোমরা এই বইয়ে পেয়ে যাবা, এই গ্রামারের এই সেকেন্ড পেপার বইয়ে। তো তোমরা যারা শেয়ার করো না, দ্রুত বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে ফেলো। ঠিক আছে, ক্লিয়ার হইছো কে কে? তাহলে একটু এই এক্সাম্পল, এটা নোট না, এটা নোট না, এটা নোট করো, এটা সবাই নোট করো। ঠিক আছে, নোট করে ফেলো সবাই, এটা নোট করো। হ্যাঁ, পরকালে ইহকালে অনেক ফায়দা হবে, করুক নাও, এটা সবাই করে ফেলো। গতিশীল বা উড়ে যাওয়া, যেমন ফুটবল, এরোপ্লেন, এগুলা। ওয়ান, অ্যাবভ, ওভার, তিনটার উপরে কিন্তু পার্থক্যটা। ওকে, এখন তুমি কাউকে বুঝাইতে পারবে না? বলো, এখন কি তুমি আরেকজনকে বুঝাইতে পারবে না যে অন কোথায় বসে, অ্যাবভ কোথায় বসে, আর ওভার কোথায় বসে, তাই না? এখন আশা করি তোমরা আরেকজনকে বুঝাইতে পারবা। ওকে, এইভাবে আমি প্রত্যেকটা জিনিস এভাবেই তোমাদের শেখাইতে চাই, যেটা তুমি তোমার ডিরেক্টলি পরীক্ষাতে আসলে তোমার মার্কস বাড়ে, তুমি অ্যান্সার করতে পারো। তুমি এখানে আসছো ইংরেজি শিখতে,
এমন ভাবে শিখবা যেন পরীক্ষাতে এটা তুমি আউটপুট দিতে পারো, অ্যাপ্লাই করতে পারো। নাহলে শেখার মানে কি যদি পরীক্ষাতে আউটপুট দিতে না পারো। ওকে, সো এরপরে আসতেছে কি দেখো, তো অ্যাবভ গেল, অ্যাবভ হচ্ছে মাথার উপরে, যেমন আকাশ মাথার উপরে আছে কিন্তু মাথাকে স্পর্শ না করে। আর বিলো মানে কি, বিলো মানে নিচে, কিন্তু আন্ডার মানে কম নিচে, আর বিলো মানে কি একটু বেশি নিচে, বিলো মানে একটু বেশি নিচে। বাট ইংরেজিতে আন্ডার আর বিলোকে ওভাবে কোনো পার্থক্য হিসেবে ধরা হয় না, যেখানে আন্ডার বসে সেখানেই বিলো হিসেবে ব্যবহার করা হয়, আন্ডার আর বিলো কোনো পার্থক্য ভাবে ধরা হয় না। তারপরে নিয়ার মানে নিকটে, তোমার স্কুল, আমাদের ছোটবেলা সবার আমাদের স্কুল ছিল আমাদের বাড়ির কাছে বা গ্রামে, কিন্তু আমাদের কলেজটা অনেক দূরে হয়, তাই না? তো স্কুল, আওয়ার প্রাইমারি স্কুল ওয়াজ নিয়ার আওয়ার হাউস, আমাদের প্রাইমারি স্কুল ছিল আমাদের বাড়ির কাছে। নিয়ার মানে নিকটে, এটা তো অনেকে জানো। নিয়ার মানে কি, নিয়ার মানে নিকটে, কিন্তু দূরে কি, মাই কলেজ ইজ ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হাউস, আমাদের বাড়ি থেকে আমার কলেজ অনেক দূরে। সো দূরে বলা হয় ফার অ্যাওয়ে, দূরে কি, দূরে থাকলে তাকে বলা হয় ফার অ্যাওয়ে, আর কাছে থাকলে তাকে কি বলা হয়, নিয়ার। তাহলে নিকটে থাকলে নিয়ার, দূরে থাকলে ফার অ্যাওয়ে। ফার অ্যাওয়ে, মাই ইউনিভার্সিটি ইজ ফার অ্যাওয়ে ফ্রম মাই হোম, আমার বাড়ি থেকে আমার ইউনিভার্সিটি অনেক দূরে। তো কাছে থাকলে নিয়ার, দূরে থাকলে কি, দূরে থাকলে ফার অ্যাওয়ে বা ফার ফ্রম, ফার অ্যাওয়ে যা ফার ফ্রম ওটা। ওকে, সো প্রিপজিশন পারতে গেলে এই চিত্রের সাহায্যে যেভাবে দেখানো হয়েছে তোমাদেরকে, তাহলে ইন কোনো কিছুর ভিতরে বা অভ্যন্তরে থাকলে ইন, উপরে থাকলে ওয়ান, নিচে থাকলে আন্ডার, কাছাকাছি একদম ঠিক পাশে বসলে নেক্সট টু, দুয়ের মধ্যে কোনো কিছু বোঝাইতে বিটুইন, এটা যেন ভুলো না। অনেকের মধ্যে বোঝাইতে অ্যামং, সামনে থাকতে ইন ফ্রন্ট অফ, পিছনে থাকলে বিহাইন্ড বা বিহাইন্ড, উপরে থাকলে এবং মাথায় স্পর্শ না করে অ্যাবভ, নিচে থাকলে একটু বেশি নিচে বিলো। আর নিয়ার মানে নিকটে, ফার ফ্রম বা ফার অ্যাওয়ে মানে অনেক দূরে। এরপর আমরা কি শিখেছি বলো, এরপরে আমরা শিখেছি ঘন্টা, দিন বা তারিখ, আর মাস, সপ্তাহ, বছর। ঘন্টা ক্ষেত্রে আর, দিন বা তারিখের ক্ষেত্রে অন, সপ্তাহ, মাস, বছরের ক্ষেত্রে ইন। তারপরে আমরা শিখেছি কি, পুরো প্রিপজিশনের চার্ট। তারপরে আমরা কি শিখেছি, এটা কিন্তু হোমওয়ার্ক বাই দ্য ওয়ে, যারা যাদের কাছে নাই এটা স্ক্রিনশট নিয়ে না, এটা হোমওয়ার্ক মুখস্থ করে লিখতে হবে। এরপর আমরা কি শিখেছি, অ্যাডমিশনে কি ধরনের প্রিপারেশন আছে সেই জিনিসগুলা। সো এই পার্টগুলা খুবই 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 ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এখন আমি তোমাদেরকে একটা জিনিস একটু বলি, যারা আমার 26-এর স্টুডেন্ট আছো বা 27-এর আছো, প্রত্যেককে 26-27 সেম সিলেবাস, হ্যাঁ? সো দুইজনেরই ফুল সিলেবাস। তো আমাদের 27-এর নতুন ব্যাচ, দুইটা আলাদা ব্যাচ আমাদের, যদিও 26-এর ব্যাচ আলাদা, 27-এর ব্যাচ আলাদা। 26-এর ব্যাচ শুরু হতে যাচ্ছে 3 ডিসেম্বর থেকে। 3 ডিসেম্বর থেকে একদম 200 মার্কসের প্রস্তুতি A to Z, সপ্তাহে 5 দিন ক্লাস। 26-এর এই ব্যাচে আমাদের উইকলি 5 দিন ক্লাস, কোর্স ফি 1550 টাকা মাত্র, 3 মাসে ইংলিশ 26 পুরা কমপ্লিট। তবে তোমরা চাইলে আরো বাড়াবো। এই দুটো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো কি কি পড়া হবে এটা একটু দেখো। শুরু হবে একেবারে A to Z ফার্স্ট পেপারের সকল টপিক দিয়ে। শুরু হবে কি দিয়ে, একেবারে ফার্স্ট পেপার থেকে, ঠিক আছে? ফার্স্ট পেপারের যত টপিক আছে সমস্ত টেক্সট বুকের প্যাসেজ থেকে শুরু করে A to Z কমপ্লিট। দেখো প্রথমে হচ্ছে পুরো টেক্সট বুক কমপ্লিট প্যাসেজ, এরপরে এমসিকিউ, ওপেন এন্ডেড কোশ্চেন অ্যানসার করার নিয়ম, তারপর হচ্ছে ফ্লো চার্ট বা ইনফরমেশন ট্রান্সফার, দুইটি শিখবো। ফ্লো চার্ট লেখার নিয়ম এবং টপ 10 সাজেশন, যে টপ 10 থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে সামারি লেখার নিয়ম, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এবং টপ 10 সাজেশন 100% কমন পাবা। ক্লোজ টেস্ট উইথ ক্লোজ, A to Z সব প্র্যাকটিস হয়ে যাবে। রিয়ারেন্স দুই প্রকার, বায়োগ্রাফিক্যাল রিয়ারেন্স এবং এডুকেশনাল স্টোরি কেন্দ্রিক রিয়ারেন্স, দুইটা ক্যাটাগরির সমস্ত রিয়ারেন্স তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। 26-27 দুই বাজে তোমরা আলাদা আলাদা বাজে ভর্তি হবা। যারা 26 তারা 26-টা 3 ডিসেম্বর থেকে শুরু হবে। প্যারাগ্রাফ রাইটিং, কমপ্লিটিং স্টোরি লেখা, ইনফর্মাল লেটার, লেখার নিয়ম, সাজেশন, প্র্যাকটিস, পিডিএফ সবকিছু পেয়ে যাবা। এরপরে গ্রাফ চার্ট, পাই চার্ট কিভাবে করবা, 10 মার্কস। গ্রাফ চার্ট আসতে পারে পরীক্ষাতে, পাই চার্ট আসতে পারে, দুইটাতেই তোমাকে বস হইতে হবে। প্রত্যেকটা টপিক, থিম রাইটিং তোমাদের 8 মার্ক, 10টা কবিতা পড়াবে, 10টা কবিতার মধ্যে থেকে পুরো নিয়ম কানুন, প্র্যাকটিস, লেখার নিয়ম সবকিছু পাবা, হুবহু কাউন্ট পেয়ে যাবা। এই প্রত্যেকটা টপিকে থিম, গ্রাফ চার্ট, পাই চার্ট, ফ্লো চার্ট, রিঅ্যারেঞ্জ, প্যারাগ্রাফ, প্রত্যেকটা টপিকে যদি ইন্ডিভিজুয়ালি এক্সপার্ট হইতে চাও তাহলে যুক্ত হতে পারো আমার এই ব্যাচে। যারা প্রত্যেকটা টপিকে ভালো করতে চাও এবং সরাসরি মার্কস বাড়াইতে চাও, যে ভাইয়া আমি এমন একটা ব্যাচ দেন যেখানে আমি আমার মার্কস বাড়বে, তাহলে তোমরা আমাদের এই পেইড ব্যাচে যুক্ত হও। 26-এর হলে 26-এর, 27-এর হলে 27-এর। 27-এর নতুন ব্যাচ 6টা ক্লাস হয়েছে, ওগুলো রেকর্ডেড আছে, যেগুলা সামনে হবে সব লাইভ এরকম। তো এইভাবে যারা প্রত্যেকটা টপিকে ভালো করতে চাও, স্পেসিফিক ভাবে প্রত্যেকটা টপিকে এক্সপার্ট হতে চাচ্ছ এবং ইংলিশ ভালো রেজাল্ট
মানে মার্কস বাড়া লাগবেই ভাই আমার, তাদের জন্য আমাদের একাডেমিক ব্যাচ। এরপর আসতেছে দেখো ইংলিশে আমাদের শুরু হয় সবসময় বেসিক লেকচার দিয়ে, একেবারে বেসিক ইংলিশ দিয়ে। পার্ট অফ স্পিচ, টেন্স, হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভ টু হ্যাজ টু, হ্যাড টু, বি, ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, প্রিপজিশন, অ্যাক্টিভ প্যাসিভ, পারসন, নাম্বার, জেন্ডার, পার্টিসিপল, জিরান্ড, এইগুলা সব কিছু একবারে বেসিক থেকে শুরু হয়। আমাদের ইংলিশ শুরু হয় একবারে বেসিক থেকে। তো বেসিক টু অ্যাডভান্স যদি তুমি চাও তাহলে এই ব্যাচে তুমি ভর্তি হতে পারো, ঠিক আছে। আর এটা একদম শূন্য থেকে শুরু হবে, একেবারে জিরো থেকে। তো তুমি 26-এরাও 25-এরাও যদি ইংলিশ প্রস্তুতি গুছানো না হয়, এখন যদি গুছাইতে চাও তাহলে যুক্ত হতে পারো আমাদের এই ব্যাচে। ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে পেইড ব্যাচে। এরপর দেখো গ্রামারে যেগুলো আছে বেসিক ইংলিশ, সেখানেও পরে আসবে আর্টিকেল, প্র্যাকটিস, বোর্ড কোয়েশ্চেন, নিয়ম, রুলস, সবকিছু, প্রিপজিশন, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম অফ ভার্বস, প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি বেস্ট ক্লাস পাবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টরস, যা সবাই ভয় পায় আমি একদম গুলাই খাওয়াই দিব তোমাদেরকে। তারপরে আসতেছে সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন, এবং রিটেন পার্টে আছে অ্যাপ্লিকেশন রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এবং শর্ট কম্পোজিশন। সো এই প্রত্যেকটা টপিকে যারা ভালো করতে চাও এবং ইংলিশে মার্কস বাড়াইতে যারা প্রতিশ্রুতিবদ্ধ যে ভাই আমার ইংলিশে মার্কস বাড়াতেই হবে, তাদের জন্য আমার এই ব্যাচ। তো এছাড়া যা যা থাকতেছে দেখো বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা লেসন, 60+ লাইভ ক্লাস, বিগত বছরের প্রশ্ন সমাধান, রিভিশন, প্র্যাকটিসের জন্য প্রত্যেকটা টপিকের লেকচার শিট, সকল ক্লাস কন্টেন্ট একদম সিরিয়ালি সাজানো পোস্ট সহ, এক্সাম প্লাস ডাউট সলভিং ক্লাস, ক্লাস হবে স্মার্ট বোর্ডে, আর কিছু প্যাসেজের ক্লাস জুমে হতে পারে, ফ্রি হ্যান্ডরাইটিং পাচ্ছ একসাথে, ক্লাস শেষে সব রেকর্ডেড পাবো, আর রুটিন মাফিক সব ক্লাস। সপ্তাহে 5 দিন ক্লাস হচ্ছে, সপ্তাহে 5 দিন, ঠিক আছে, ক্লাস হচ্ছে সপ্তাহে 5 দিন। সো তোমরা যারা ইংলিশ নিয়ে নাজেহাল অবস্থা, জাস্ট চোখ বুঝে ভরসা রাখতে পারো, ইনশাল্লাহ ইংলিশের A to Z ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো আমাদের কল সেন্টারের নাম্বার, আবার হোয়াটসঅ্যাপও সরাসরি কল দিয়ে ভর্তি হতে পারো, আবার হোয়াটসঅ্যাপে নক করে তোমরা ভর্তি হতে পারো, ঠিক আছে। আজকের ক্লাসে 2 জন বই গিফট পাবা, হ্যাঁ পিডিএফ দিয়ে দিও ভাই, প্রাইভেট গ্রুপে সবাই পিডিএফ পেয়ে যাবে, ওকে। সো এই দুটো হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই দুটো নাম্বারে তোমরা সরাসরি নক দিয়ে, কল দিয়ে, টেক্সট দিয়ে, সব পদ্ধতিতে, ফেসবুকে ইনবক্সে যে কোনো ভাবে তোমরা ভর্তি হতে পারো। তবে এই দুটো নাম্বারে অবশ্যই আগে নক দিয়ে নিবা, ঠিক আছে, বা কল দিবা সরাসরি, ওকে। ওকে সবাই ভালো থাকো, তাহলে সুস্থ থাকো। অনেকে আমাদের 27 ব্যাচে 1000 স্টুডেন্ট হয়ে যাবে শীঘ্রই, আর 26-এর সাথে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, যারা যুক্ত হয়ে যাও, ওকে। তো প্রিপজিশনের পিডিএফ আমি পেইড ব্যাচের গ্রুপে দিয়ে দিচ্ছি। বাচ্চারা, আমার সর্বদা সব সময় সর্বহালতে চেষ্টা থাকে তোমাদের মার্কস বাড়ানোর, অলওয়েজ আমার একটাই টার্গেট থাকে, তোমাদের মার্কস কিভাবে বাড়ানো যায় পরীক্ষাতে, 200 মার্কসের মধ্যে জিপিএ 5 ইংলিশে কিভাবে A+ নিশ্চিত করা যায়, এটা হচ্ছে টার্গেট। তো তোমাদেরও যাদের টার্গেট ইংলিশে A+ নিশ্চিত করা, যুক্ত হতে পারো। আর আজকের প্রিপজিশনের ক্লাস আশা করি ভালো লাগলো। তো আজ কেমন লাগছে কমেন্ট একটু জানাবা। আর যারা যারা আজকে বই পুরস্কার পাবে, বই পুরস্কার কে কে পেয়েছো 2 জন, তারা একটু এই গ্রুপটা একটু চেক করবে সবাই, ঠিক আছে। পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপটা একটু চেক করতে হবে, ঠিক আছে। এই গ্রুপটা একটু তোমরা চেক করলে হয়ে যাবে। পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপে পুরস্কার দাতাদের নাম দেওয়া হবে, কোন 2 জন আজকে পুরস্কার পাচ্ছ পাভেলস ইংলিশ একাডেমি, এই গ্রুপটা চেক করলে পেয়ে যাবে, ওকে। এই গ্রুপে ঘোষণা করা হচ্ছে যে কোন 2 জন আজকে পুরস্কার পাবে। যারা ক্লাসটাতে লাইক দাও না, একটা লাইক বাটনে ক্লিক করে ফেলো। 2 জন আমার গ্রামারের বই পাবা, একটু চেক করো কোন 2 জন, আমি এখনই জানাই দিচ্ছি পোস্ট করে, ওকে। টেক কেয়ার, আই লাভ ইউ অল, আসসালামু আলাইকুম, বাই বাই।